রেজাউল করিম রানী, এখানে এম আবদুল্লাহ যে কথাটি বললেন যে এখানে কয়েকটি গণমাধ্যমের কথা উল্লেখ করেছেন যে গণমাধ্যমগুলো আসল লক্ষ্য হচ্ছে ফ্যাসিস্টকে ফিরিয়ে আনা, আপনি কি মনে করেন? এটা দেখেন, আমি অনেক আগে একটা লেখা লিখছিলাম, মিডিয়া সংস্কৃতি ও ক্ষমতার উন্মাদনা। আমরা জানি মিডিয়া মতামত তৈরি করে, মিডিয়া সংস্কৃতি নির্মাণে জনগণকে সাংস্কৃতিকভাবে এডুকেটেড করতে ভূমিকা রাখে, কিন্তু মিডিয়া খোদ যে সংস্কৃতি নিজে ধারণ করে সেটা কি গণতান্ত্রিক বাংলাদেশে? সেটা তো গণতান্ত্রিক না। সেটার জন্য লম্বা আমাদের সোশিওলজিক্যাল আলাপে ঢুকে যেতে হবে। আমাদের এখানকার যে ভারতীয় বাঙালি জাতীয়তাবাদী, এই যে ট্রাইবাল জাতীয়তাবাদী যে বয়ান, কলকাতাপন্থী বয়ান, সেইটাকেই তো সাংস্কৃতিক মূলধারা হিসাবে এখানে নানাভাবে বয়ান, নিউজ যাই হোক। দেখেন, এই জন্য একটা কথা বলে যে ইট ইজ নট এনাফ টু স্পোক দ্য ট্রুথ, ওয়ান মাস্ট বি ইন ট্রুথ। শুধু সত্য বলাই যথেষ্ট না, একজনের সত্যের ভিতর বাস করাও জরুরি। এখন আমাদের এই মিডিয়াগুলো কি সারাদিন মিথ্যা বলে? না, সারাদিন সত্য বলে। কখন মিথ্যা বলে? যখন তার নিজের স্বার্থ রক্ষা করতে হয়। সে খুব মূলধারার মিডিয়া, গণমাধ্যম, কিন্তু 111-এর প্রেসক্রিপশন সে ছাপে। সে সবচেয়ে পেশাদার সাংবাদিকতা করে, কিন্তু সে সরকারের ভিতরে সরকার, সরকারের বাইরে নিজে একটা আলাদা সরকার। ফলে এখানে আমাদের এখানে মিডিয়া যেটা গণমাধ্যম, এখানে যে সাংস্কৃতিক একটা আগ্রাসন বা বাংলাদেশ, আমি দেখতেছি বাংলাদেশের মিডিয়ার মধ্যে সবচেয়ে উপেক্ষিত হলো বাংলাদেশ পন্থা। এখানে আল্ট্রাফেসি ফ্যানাটিসিজমও আছে, বাঙালি জাতীয়তাবাদী ধারাও আছে, শুধু বাংলাদেশ নাই, বাংলাদেশ পন্থা নেই। ফলে এই জায়গার থেকে, হ্যাঁ, সত্য যে বলে না তারা তা না, সত্য বলে, কিন্তু তারা যে ন্যারেটিভটা, যে বয়ানটা দেয়, যে সংস্কৃতিটা তারা নিজেরা উৎপাদন করতে চায়, সেটা বাংলাদেশ বিরোধী, সেটা জাতি গঠনের পরিপন্থী। ফলে সেদিক থেকে আমি মনে করি বাংলাদেশের মিডিয়া সংস্কৃতি নিজে যেটা চর্চা করবে, তার যে নিজের দার্শনিক ভিত্তি, সেটা পরিবর্তন করা দরকার। সেটা পরিবর্তন না হলে আপনি শুধুমাত্র হত্যার খবর, ধর্ষণের খবর, এগুলো দেওয়ার মধ্যে আপনি সত্য খবরই দিচ্ছেন, কিন্তু আপনি যেই ইমপ্রেশনটা সমাজে তৈরি করতে যাচ্ছেন, যেভাবে সাংস্কৃতিকভাবে আপনি মানে একটা শেপ দিতে যাচ্ছেন, সেটা বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশের জন্য সহায়ক হচ্ছে না। বরং যেটা আব্দুল্লাহ ভাই বলল যে এই ফ্যাসিবাদী সংস্কৃতি বা সেই ফ্যাসিবাদী ক্ষমতার প্রতি এক ধরনের দরদ দেখা যাচ্ছে। যেমন ধরেন বিগত আমলে আপনার সাংবাদিকতার একটা ধারা ছিল, সবাই তো একপন্থী সাংবাদিক ছিল, মানে ছাত্রলীগ যুবলীগের ক্যাডারের চেয়ে কোনো কোনো সাংবাদিকের ভূমিকা অনেক বেশি আগ্রাসী ছিল, কিন্তু সে পরিচয় দিত সাংবাদিক। ফলে এই যে নিরপেক্ষতার একটা অবনয়ন আমরা দেখেছি, অবমূল্যায়ন আমরা, সেটা এখনো চলতেছে অন্যভাবে। হ্যাঁ, তো এই জন্য আমরা মনে করি যে নিরপেক্ষতা না, পেশাদারিত্ব দরকার, প্রফেশনাল ভূমিকা পালন করা। আমরা প্রফেশনাল ভূমিকা পালন করার জন্য আমাদের এই যেটা বললাম যে ওয়ান মাস্ট বি ইন ট্রুথ, শুধু সত্য বললে হবে না, নিজে সত্যের মধ্যে বসবাস করতে হবে। এটা করার জন্য মিডিয়াকে গণমাধ্যম হয়ে উঠতে হবে। গণমাধ্যম হয়ে ওঠার জন্য আমি মনে করি বাংলাদেশে যে মালিকানার যে ধারণা, এই যে সংবাদপত্রে আপনি বাংলাদেশের মিডিয়া মালিকানায় সংবাদকর্মী যারা, সাংবাদিক যারা, সাংবাদিকদের মালিকানায় কয়টা মিডিয়া, আবার আগে যারা সাংবাদিকদের মালিকানায় মিডিয়া ছিল, তারা এমন মালিকদের মিডিয়া ছিল, আমি নাম বলতে চাই না, তারা নিজেদের ধ্যান জ্ঞান ক্ষমতাকে সার্ভ করার জন্যই ব্যবহার করেছে। হ্যাঁ, তো ফলে ট্রুলি প্রফেশনাল মিডিয়ার জন্য আমি মনে করি বাংলাদেশ এখনো উপযুক্ত না। কারণ হলো এখানে ডেমোক্রেটিক সোসাইটি ছাড়া, ডেমোক্রেটিক স্টেট ছাড়া ডেমোক্রেটিক মিডিয়া হয় না, আবার ডেমোক্রেটিক মিডিয়া ছাড়া ডেমোক্রেটিক রাষ্ট্র আপনি প্রোটেক্ট করতে হয়, এটা ভাইস ভার্সা। এখানে একটা শেষ করি। ফলে এই জন্য আমাদের এখানে গণতান্ত্রিক কাঠামো আগে জোরদার করতে হবে, ফেরত আনতে হবে, এবং পেশাদারিত্বের জায়গাটা মনোযোগ দিতে হবে। আরেকটা হলো এটা করার জন্য বড় মিডিয়া যেগুলো, বড় হাউস যেগুলো, এগুলো কখনোই জনবান্ধব বা গণমাধ্যম হয়ে উঠতে পারবে না, এগুলো প্রপাগান্ডা মেশিনে থেকে যাবে। ফলে আমাদের করতে হবে কমিউনিটি মিডিয়া করতে হবে, দ্য ওয়ার, স্ক্রোলিন, হ্যাঁ, এরকম ছোট ছোট মিডিয়া যেগুলো পিপল ভয়েস, ক্রিটিক্যালি জার্নালিজম করার জন্য ছোট ছোট পুঁজির প্রতিষ্ঠানগুলোকে বিকাশের একটা সুযোগ করে দিতে হবে। এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া যত বাড়বে, তত এই ধরনের মাফিয়াতন্ত্রের মিডিয়ার থেকে আপনার মানুষ রক্ষা পাবে। এবং এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াগুলো সারা দুনিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, অন্যান্য দেশে দেখবেন যে করে কারা, স্বাধীনচেতা সাংবাদিকরা করে। কারণ সাংবাদিকদের তো হাজার হাজার কোটি টাকা থাকবে না, অল্প টাকা দিয়ে সুন্দর করে নিজের মতো, অনেকে দেখবেন নিজের ড্রয়িং রুমে অফিস করে চালায়। আর এখন তো যে নিউজ ফ্লুয়েন্সার বললাম, কন্টেন্ট ক্রিয়েটর, তারা এমনভাবে এটাকে চেঞ্জ করে ফেলছে। ফলে আমাদের এখানে যেই মালিকানার মডেলের মধ্য দিয়ে আমরা যে মিডিয়াকে দেখতে পাচ্ছি, এই মিডিয়ার দিন প্রায় শেষ। বিশাল ইন্ডাস্ট্রি, বিশাল দালালি। আপনি বলছেন শেষ, কিন্তু আসলেই কি শেষ কিনা? কেন শেষ আমি বলি, দেখছি যে এটা আরো খারাপ দিকে যাচ্ছে। কারণ কোনো লাভ নাই। আপনি ধরেন হাসিনার আমলে মূলধারার মিডিয়া, এটা যদি বিশ্বাসযোগ্য থাকতো বাংলাদেশে গণ অভ্যুত্থান হইতো না।
আপনার সোশ্যাল মিডিয়া তখন মূল ভূমিকা পালন ওকে, করছে। তাহলে মূলধারার মিডিয়া থেকে মানুষ তার মনোযোগ সরিয়ে নিয়ে এখন যে সোশ্যাল ডিজিটাল মিডিয়াতে মিডিয়াতে, গেছে। সোশ্যাল এবারে সোশ্যাল মিডিয়ার এই সোশ্যাল সুযোগটা- মিডিয়াতে ভুয়া ফটো কার্ডে Right. ছড়াছড়ি, ক্লিক বেট এখন- যে সাংবাদিকতা Right, হচ্ছে এটা সেটা তো বাংলাদেশে কাঙ্ক্ষিত না। করোনা মহামারীর পরে এখন যেটা ফটোকার্ড মহামারী চলতেছে, যেহেতু সোশ্যাল মিডিয়া মাঝখানে একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করছিল ফ্যাসিবাদের কারণে, মূলধারা আত্মহত্যা করছিল, এই বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করার জন্য এখন যারা আলট্রা ফ্যাসিস্ট তারা প্রোপাগান্ডার রাজনীতির দিকে মনোযোগী হচ্ছে। কিন্তু প্রোপাগান্ডার রাজনীতি অলওয়েজ জনগণকে আন্ডারমাইন করে, কারণ আপনি যেটা নিয়ে প্রোপাগান্ডা করছেন 7 দিন পরে এটা মিথ্যা প্রমাণিত হচ্ছে। ফলে আপনি যে প্রোপাগান্ডা করছেন, আপনি দিন দিন নিজের পলিটিক্যাল স্টেক নামাচ্ছেন, নিজের পায়ে নিজে কোরাল মারার মতো। বলে কোনো সমস্যা নেই, আপনি চালাই যান, ফটোকার্ড সকালবেলা উঠে 1000 চালান, অসুবিধা নেই, ওয়েলকাম। এবং এটার মধ্য দিয়ে আপনি নিজের রাজনীতির ওফাত জানাজা নিজেই পইরা যেতে পারবেন। কারণ আচ্ছা, এইটা আগে মূলধারার মিডিয়া করছে, এখন সোশ্যাল মিডিয়া করে বলে বিশ্বাসযোগ্য হবে তা না, এটা কখনোই বিশ্বাসযোগ্য হয় না, হবে না। ফলে সোশ্যাল মিডিয়ার বরং ক্ষতিটা কি হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমের বিকাশের যে সম্ভাবনা তৈরি হয়েছিল গণঅভ্যুত্থানের আগ দিয়ে এবং গণঅভ্যুত্থানের সময় পর্যন্ত, সেটাকে ধ্বংস করার জন্য আপনি অপরাধী থাকবেন। ফলে রিয়েলি কন্টেন্ট যারা, রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদের কিন্তু এক ধরনের চাহিদা তৈরি হবে। আরেকটা হলো যে দেখেন, এই যে আমরা যে সংবাদ কনজিউম করে যে সোসাইটিরা, যে মানুষগুলো, সেটার কিন্তু ধারণায় পরিবর্তন আসছে। আপনি এখন প্রত্যেকের হাতে হাতে মোবাইল, এখন কেউ কিন্তু ইনফরমেশন আর দরকার নেই, আপনি জানেন ইনফরমেশন লোডেড অলরেডি। আপনার যেটা দরকার স্টোরি দরকার, নিউজ স্টোরি দরকার। এখন নিউজ স্টোরির জন্য আসলেই পরিশ্রমী ডেডিকেটেড জার্নালিস্ট হইতে হবে। এই জন্য দেখবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা অনেক বেশি ইনফ্লুয়েন্সার রেদার দেন একটা মেইন স্ট্রিম বিশাল না, হাউস। সেটা এটা সারা বিশ্বে হ্যাঁ, কন্টেন্ট সারা ক্রিয়েটররা বিশ্বে কাজ আপনি করছে, আমেরিকা ডিজিটাল 2020 জার্নালিজম এর আছে, election, কিন্তু প্রশ্নটা হাসান হচ্ছে পাইকারের কথা আপনারা জানেন, তার একা তার যে টেলিকাস্ট, হ্যাঁ, সেটা মিলিয়ন মিলিয়ন মানুষ দেখছে রেদার দেন সিএনএন বিবিসি। তো ফলে এই যে নতুন ধারণাটা তৈরি হচ্ছে, এই ধারণাটা আমি মনে করি যে মেইন স্ট্রিম মিডিয়াকে একটা থ্রেটের মধ্যে ফেলছে। ফলে মেইন স্ট্রিম মিডিয়া যদি আবারও ওই প্রোপাগান্ডার পলিটিক্সের মধ্যে ঢুকে, সেটা যে দলেরই হোক বা সরকারের পক্ষে হোক বা বিপক্ষে হোক Okay. বা কোনো একটা পলিটিক্যাল পার্টির ফেভারে হোক, তারা ক্ষতিগ্রস্ত হবে।